শুধু একবার চট্টগ্রামে পৌঁছাতে দিন এমপি সাহেব। বিনা মশলায় আপনাকে যদি রান্না না করেছি তাহলে আমার নামও শেহরিন নয়। রাত 11:15 সুখ নিবাস। লম্বা শাওয়ার শেষে ওয়াশরুম হতে বের হয় সান্নিধ্য। পরনে তার ছাই বর্ণের নেক কুট টি শার্টের সঙ্গে কালো ট্রাউজার। মাথার চুলগুলো তার প্রায় সম্পূর্ণ ভেজা। গলার সঙ্গে টাওয়াল ঝুলিয়ে ডান হাতের ফুলে যাওয়া লাল অংশের দিকে দৃষ্টিপাত রাখে সে। আজকে অল্প সময়ের যুদ্ধের ফলাফল এটা। রক্ত জমাট বেঁধে লালচে বর্ণ হয়ে গিয়েছে। ক্ষত জায়গাটা হতে চিনচিনে ব্যথা ছড়ালেও তার কাছে কিছুই মনে হয় না, বরং শেহরিনের অনুপস্থিতির ব্যথায় সে তার চেয়ে দ্বিগুণ হারে কুপকাত। ল্যাপটপ নিয়ে ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়াতেই ফোন তার আওয়াজ তোলে। ঘুরে এসে ফোনটা রিসিভ করতেই ওপাশ হতে কারো দুর্বল গলার কণ্ঠস্বর পাওয়া যায়। স্যার, মশা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। কালকে সকালে ম্যামের বাসার সামনে এসে দাঁড়াই। আজকে ওনার আসার সম্ভাবনা একেবারেই নেই। এটা তোমার শাস্তি, চুপচাপ উপভোগ করো। উপভোগ করতে পারছি না স্যার। অসভ্য মশাগুলো আমার উপর রীতিমতো অত্যাচার চালিয়ে যাচ্ছে। কোথায় দাঁড়িয়ে আছো এখন? ম্যামের মামার বাসার একদম গেটের সামনেই। দারোয়ান সাহেবের চাহনিতে সুস্পষ্ট বোঝা যাচ্ছে সে আমাকে চোর হিসেবে মনোনীত করে ফেলেছে ইতিমধ্যে। গণপিটুনি খাওয়ার সম্ভাবনা 90%। সান্নিধ্য ঘড়িতে এক নজর সময় বুলায়, অতঃপর ঠান্ডা গলায় বলে, কালকে সকাল 7টায় গিয়ে আবার একই জায়গায় গিয়ে দাঁড়াবে। আজকের জন্য ছুটি দিলাম। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক স্যার। একই সঙ্গে ম্যামকে তাড়াতাড়ি দেশে ফিরিয়ে নিয়ে আসুক। তার সাথে সাথে আমরাও মুক্ত হই। খাস দিলে দোয়া করলাম। নিজের ব্রেইনের জন্য তো একটু দোয়া করলে পারো। এখন থেকে করব স্যার। সান্নিধ্য ফোন নামায়। আজ 4 দিন হলো সে শেহরিন থেকে বিচ্ছিন্ন, একদমই বিচ্ছিন্ন। সদ্য প্রেমে পড়া প্রেমিক সাহেব তার বকুল ফুল প্রেমিকার অভাবে মরুভূমির বালির ন্যায় শুষ্কতায় জরাজীর্ণ হয়ে উঠেছে। একমাত্র শেহরিন ছাড়া তার ভেতরের বৃষ্টিপাত হওয়া অসম্ভব। এভাবে আর কতদিন? ভীষণ খরায় ভুগছে সে যে। ল্যাপটপ খানা নিয়ে সে ব্যালকনিতে গিয়ে বসে। দুপা ছড়িয়ে হাঁটুর উপরে রেখে অন করতেই তার পাশে এসে হাজির হয় সানজি। হাতে মোবাইল নিয়ে এসে ধীর পায়ে ভাইয়ের চারপাশে ঘুরঘুর করে আর গুনগুন করে গান গায়। সান্নিধ্য আর চোখে একবার সেদিকে দৃষ্টি দিয়ে নিজ কাজে চুপচাপ মনোনিবেশ করে। মালয়েশিয়া আসলেই সুন্দর একটা দেশ। ভাবছি বিয়ের পর ওখানেই হানিমুনে যাব। কি বলিস ভাইয়া? সান্নিধ্য হতে আসে না কোনো প্রতিউত্তর। সানজি ঠোঁট টিপে নীরব হাসে। ফোনের স্ক্রিনের পানে তাকিয়ে বলে, মি উইথ সুপারম্যান ইন দ্য গ্লো অফ দ্য টুইলাইট আফটারনুন। আহ, কি ক্যাপশন! ছবিগুলো কি সুন্দর এসেছে। মেয়েটা এত মিষ্টি কেন ভাইয়া? সান্নিধ্য ল্যাপটপ হতে দৃষ্টি তুলে না। সানজি খানিকটা এগিয়ে এসে ফের নরম গলায় বলে, কারো পৌষ মাস চলছে তো কারো সর্বনাশের মাস চলছে। কেউ ঢাকা চট্টগ্রাম খুঁজে খুঁজে হয়রান, তো কেউ মালয়েশিয়া লঙ্কায় স্কাই ব্রিজে দাঁড়িয়ে মনে সুখে ছবি তোলে। সবই কপাল। ফোনের ভাইব্রেশন বাড়ায় সানজি। চোখের সম্মুখে শেহরিনের সদ্য পোস্ট করা ছবিখানা তুলে তাকিয়ে থেকে রসিয়ে রসিয়ে বলে, মেয়েটা অনেক আদুরে। বেগুনি রঙের জামাটা একদম ফুটে উঠেছে। না জানি বেগুনি রঙের শাড়ি পরলে কত সুন্দর লাগবে দেখতে। ছেলেরা তো মাস্ট ক্রাশ খাবে। কেউ কেউ তো আবার ডিরেক্ট বিয়ের প্রস্তাবও দিয়ে বসবে। সান্নিধ্য ঠোঁটের উপর ঠোঁট চেপে ধৈর্যশীল ব্যক্তিদের খাতায় নিজের নাম লেখানোর চেষ্টা করতে থাকে। অবশ্য আজকাল সে নিজেকে বেশ ধৈর্যশীল ব্যক্তি মনে করে। শেহরিন নামটা তার জীবনে আসার আগে এত ধৈর্যশীল সে কোনো কালেই ছিল না। চুপচাপ কোনো কিছু হজম করা তার পক্ষে ভীষণ কঠিন বিষয়। অথচ এখন কি নির্দ্বিধায় সে সানজির কথা হজম করে যাচ্ছে। থাক, আর শেহরিন দুর্ভিক্ষে ভুগিস না ভাইয়া। তোকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি চলে গেলেই শেহরিনের অভাবে কেঁদে কুটে ভাসাবি। পায়ে ধরি তো, কাঁদিস না যেন। এমপি মানুষ তুই, জনগণের আস্থা ভরসা। অন্যদিকে পার্ট টাইম গুন্ডা। তুই যদি প্রেমিকার জন্য কাঁদিস, লোকে নাক টেনে ছি ছি করবে। তোর শত্রুরা হাসাহাসি করবে। শেষে মান সম্মান নিয়ে টানাটানি করতে হবে।
ল্যাপটপ বন্ধ হয়ে যায়, ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে এমপি সাহেব। মন মস্তিষ্কে ইতিমধ্যে আলোড়ন শুরু হয়ে গিয়েছে। মাত্র গোসল করে আসা শরীরেও তার গরম অনুভূত হয়। নাকের ডগায় কপালের মাঝে বিন্দু বিন্দু ঘাম এসে জমে। বুকের ভেতরে খবরটা না হয় অজানাই থাকুক, এর বৃত্তান্ত সে আর প্রকাশ করতে চায় না। শেহরিন নামক অভাব তাকে নিদারুণ জ্বালায় জ্বালাচ্ছে। সানজি ভাইয়ের দম আটকানো অবস্থা দেখে মুখ লুকিয়ে হাসলেও অবাক হয় বেশ। এত শান্তশিষ্ট হয়ে বসে থাকার ব্যাপারটা তার বোধগম্য হয় না। তবে যতটুকু খেপিয়েছে এতটুকুই যথেষ্ট। এর বেশি খেপালে ভাই তার নিয়ন্ত্রণহীন হয়ে সোজা খাদে গিয়ে পড়বে। যাওয়ার আগে একটা ভালো সাজেশন দিচ্ছি, শুনে নে। তোর চোখ মুখে শেহরিন নামক রক্ত শূন্যতা দেখা দিয়েছে ব্যাপকভাবে। চোখের নিচে হয়তো সাদা ফ্যাকাশে বর্ণ হয়ে এসেছে। অতি শীঘ্রই ডাক্তার দেখা, নয়তো অবস্থা খারাপ, হসপিটালাইজড করতে হবে। আসি। সানজি চলে যায়। সান্নিধ্য কতক্ষণ স্থির হয়ে বসে থাকে, উঠে দাঁড়ায়। কক্ষে এসে ফোনখানা তুলে সে কল করে তার ব্যক্তিগত সহকারী আরহামকে। চুয়েটার কোনো সমস্যা আছে কি? জি না স্যার। সিভিল ডিপার্টমেন্টে? আরহামের বুক চিরে হতাশার নিঃশ্বাস বের হয়। রাত 1টার সময় স্যারের চুয়েট সিভিল ডিপার্টমেন্টের উপর এত মায়া দেখে তার ভীষণ আফসোস হয়। এই মায়াটা যদি একটু তার প্রতি থাকতো তাহলে সুন্দর ঘুমটা আর ভাঙতো না। নির্লজ্জিত কণ্ঠে ঠিকরে সে জবাব দেয়। স্যার, আপনি যেভাবে সুয়েটের উন্নয়ন করে যাচ্ছেন, এটা এমনভাবে চলতে থাকলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্কুল কলেজের এখন সময়ের ব্যাপার আপনার বিপক্ষে আন্দোলন নামার। জনগণ তার বুঝবে না চুয়েটে ম্যাডাম আছে জন্য। বাদ দাও। একটা কথা ছিল স্যার, ম্যাডাম কালকে সকালে দেশে ফিরছেন। আরহাম হতে উচ্চারিত একটা বাক্যই সান্নিধ্যের মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে যায়। মুখরেখা হয়ে ওঠে শান্ত, কিন্তু অজানা কারণে শরীর তার দ্বিগুণ উত্তাপে ঘেমে ওঠে। মনে হচ্ছে আবারও গোসল করতে হবে। এই অতি মূল্যবান কথাটা শোনার জন্য সে অধীর আগ্রহে বসেছিল 5টা দিন। আজ অবশেষে এই মাঝরাতে তার সমাপ্তি ঘটল। কালকে হয়তো মরুভূমির তীব্র উত্তপ্তা শেষে সত্যি তার মনে মুষলধারে বৃষ্টিপাত শুরু হবে। এসির বাতাসে ঠান্ডা শীতল কক্ষ, নীরবতায় মুখর। খসখসে কাগজের উপর কলম চলছে বেশ জোর গতিতে। সান্নিধ্য নিজের সমস্ত মনোযোগ অনেক কষ্টে ঢেলেছে ফাইলপত্রে। পাহাড় সম কাজের মধ্যেও আবার এসেছে নতুন কাজ। সদরঘাট ফিশারম্যান হাব নির্মাণের প্রস্তাবনা এসেছে। এলাকার জেলের সম্প্রদায়দের নিয়ে বেশ বড়সড় কাজ এটা। মাছ ধরার কয়েকশো ট্রলার, বালার নৌকা, বরফ সরবরাহ ও বিপণনের সুব্যবস্থা করতে উপর মহল হতে এসেছে বিশেষ জোরদার। তবে কাজে কাজে এমপি সাহেব নিজে বিধ্বস্ত হলেও মনটাকে সে সুরক্ষিত রেখেছে তার একান্ত রমণীর কায়ার জন্য। এত কাজের চাপেও তার ভেতরটা অস্থিরতায় টালমাটাল অবস্থা। কত যুগ ধরে সে ভুবুক্ষুর ন্যায় প্রেয়সীর অপেক্ষায় কাতর হয়ে আছে। চোখে মুখে তার সুস্পষ্ট আভাস ফুটে না উঠলেও হৃদয় গহীনে হাহাকারের প্রতিধ্বনি সে ঠিকই শুনতে পায়। টানা স্বাক্ষরের মাঝে ফাইলের দৃষ্টি নিবদ্ধ রেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, এই প্রস্তাবনের বাজেটের লাইন আইটেমগুলো আবার চেক করেছো? জি স্যার। ঠিকাদারের লিস্টে আমার মনোনীত কয়েকজনকে রাখবে। রাখা হয়েছে স্যার, কিন্তু রাজীব পাটোয়ারি তো বেশ ঝামেলা করছে এ নিয়ে। সে রীতিমতো প্রেস বিজ্ঞপ্তিতে সোশ্যাল মিডিয়ায় জাহির করছে প্রকল্পের এই জমি বিতর্কিত। একটা মহল এই নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছে। আই ডোন্ট কেয়ার। এই প্রকল্প দিয়ে 500 পরিবারের রোজগার জুটবে। ফাইলটা এখানে রাখো, আমি প্রধানমন্ত্রীর অফিসে পাঠাবো। ওকে স্যার। নীরব কাজের মাঝে স্লাইডিং ডোর টানার শব্দ হয়। নর্ম কণ্ঠে সহকারী হতে ভেসে আসে, স্যার, নাসির সাহেব এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। সান্নিধ্যের ভ্রু কুঁচকে যায়। আজকে যতটা সম্ভব সে নিজেকে ঠান্ডা রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মারামারি ফাটাফাটি একটা দিনের জন্য অন্তত বন্ধ রাখার কঠিন প্রত্যয় করেছে মনে মনে। কিন্তু এই সব খেকশিয়াল নেতাদের আগমনের কারণে তার প্রত্যয় ঠিক থাকে কিনা সন্দেহ।
নাসির চৌধুরী তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ। চট্টগ্রাম 2 আসনে দুজনের দ্বন্দ্ব পুরো জেলায় জ্বালামুখীর মতো। সান্নিধ্য আরহামের দিকে তাকাতেই আরহাম কণ্ঠ নামিয়ে বলে, স্যার বিষয়টা আমি হ্যান্ডেল করে আসছি, আপনি এটা নিয়ে ভাববেন না। ভেতরে আসতে বলো। স্যার, আসতে বলো। উপায়ন্তর না পেয়ে আরহাম স্যারের হয়ে অনুমতি দেয়। কয়েকক্ষণের মাঝে নাসির চৌধুরী প্রবেশ করতেই বাতাসে বয় টনটন উত্তাপ। দলীয় নেতা কর্মীদের মধ্য হতে 3 জন তার সঙ্গে অফিস কক্ষে উপস্থিত হয়। নাসির সাহেব আসন গ্রহণ করে ঠান্ডা গলায় বলেন, সালাম নিবেন না এমপি সাহেব? কি দরকার? দরকার তো অনেক কিছু, কোনটা রেখে কোনটা বলি? সান্নিধ্য বিরক্তিতে মুখ তুলে তাকায়, কলম থামিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, যে কোনো একটা বলুন, সবগুলো শোনার সময় নেই আমার। তোমার লোকজন গতকাল আমার কর্মীদেরকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করেছে, এটা কিসের রাজনীতি? রাজনীতি? আপনার লোকজনই তো আমার পিছনে লেগেছে। নাসির চৌধুরীর চোখ লাল হয়ে ওঠে, কর্কশ গলায় তেড়ে উঠে বলেন, মিথ্যে অভিযোগ। তুমি চট্টগ্রামকে নিজের জমিদারি ভাবো, পুলিশ প্রশাসন সব কিনে রেখেছো। জমিদারি বা জনসেবা আমি পুলিশ প্রশাসন কিনে রাখলে আপনার চট্টগ্রামে ছাড়ার 1 বছর হয়ে যেত। রাজনীতিতে তোমার চেয়ে বয়স বেশি আমার, টক্কর দিতে এসো না। ক্ষমতা পেয়েছো 5 বছরের মাত্র, এর মধ্যে 2 বছর পাই শেষ, আছে আর 3 বছর, তারপরে কিন্তু এত জবান ফুটবে না। আমার কর্মীদের গায়ে হাত আমি বরদাস্ত করব না। খেলা না জানলে খেলতে আসবেন না, রাজনীতি করবেন মায়ের খাবেন না, এই ভাবনা ভুলে যান। আপনার লোক আমার লোকদের মেরেছিল গত মাসে, কালকে তারা সুযোগ পেয়েছে মেরেছে। আর কিছু? নাসির চৌধুরীর চোখে আগুনের রেশ দেখা যায়, চোয়াল শক্ত হয়ে ওঠে, গর্জিত সুরে বলেন, এমপি সাহেব বেশি বাড়াবাড়ি করো না, একদম ঘাড় ভেঙে মাটিতে মিশিয়ে দিতে সময় নিব না। আমার দিকে আঙুল নামাও, এখনো সময় আছে। 5 বছর কিন্তু এই গতিতে বসে পূর্ণ করতে দিব না। সান্নিধ্য বাঁকা হাসে, ঠোঁটের উপর ঠোঁট কামড়ে বলে, আপনার কয় নাম্বার বাপ আমাকে গদি কিনে দিয়েছে নাসির চৌধুরী? না মানে জানতে ইচ্ছে হচ্ছে, আপনার কোনের বাপের গদিতে আমি বসে আছি? এই এমপি, গলার নিচে। আমার কার্যালয়ে এসে আমার সাথে গলাবাজি করবে না। আমি চাইছি না তোমার হাড়গোড় আলাদা করতে। আজকে আমার জন্য ভালো দিন, ভালো থাকতে দাও, বের হও। এসব নাকে কান্না করতে আসবে না নেক্সট টাইম থেকে। নাসির চৌধুরীর সঙ্গে থাকা পোষ্যগুলো ফুঁসে উঠতেই আরহামের চোখ রাঙ্গানিতে দমে যায়। উত্তপ্ত কণ্ঠস্বর ভেদ করে বলে, মোটেও এই ভুল করবে না। এক পা সামনে আগাবে তো স্যারের অনুমতির আগেই পা ঝুলিয়ে হাতে ধরিয়ে দেব। নাসির চৌধুরী হাত মুঠো করে টেবিলে কড়াঘাত করে উঠে দাঁড়ান, আঙ্গুল উঁচিয়ে সান্নিধ্যের সামনে ক্রুদ্ধ কণ্ঠ উগরে দিয়ে বলেন, তোর বাপকে এই নাসির চৌধুরী দমিয়েছে, একদম ফাঁকা মাঠে গোল দিয়েছে। তুই সেই কুত্তার বাচ্চা হয়ে আমাকে শাসিয়ে যাস? আমাকে চিনতে এত ভুল? সান্নিধ্য চুপ করে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। নাসাপথে তার দীর্ঘশ্বাস বাড়ে। এ জীবনে তার আর ভালো হওয়া হবে না। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে সে সরাসরি যায় দরজা বন্ধ করতে। দরজা বন্ধ করার শেষে নাসির চৌধুরীর সম্মুখে সে দাঁড়িয়ে শান্ত চোখে তাকে সোপাতে একখানা গালে থাপ্পড় বসিয়ে দেয়। আকস্মিক থাপ্পড়ে নাসির চৌধুরী হতভম্ব হয়ে ওঠে। গালে হাত দিয়ে বিস্ফোরিত নেত্রে তাকাতেই সান্নিধ্য ধারালো চোখে তাকিয়ে বলে, বাপ ডাকবে আমাকে চৌধুরী। আজকে একটু শাসন করলাম বাপ হয়ে, পরবর্তীতে বেত্রাঘাত করব। নাসির চৌধুরী 2 কদম পিছিয়ে যান। গালে লাল হাতের ছাপ স্পষ্ট হয়ে গেছে ইতিমধ্যে। সান্নিধ্যের দিকে দৃষ্টি রেখে সে বিক্ষুব্ধ মনে পকেট হতে রুমাল বের করেন। বাম হাত দিয়ে গাল মুখ মুছতে মুছতে বলেন, হিসেব বাকি রইল এমপি, এই অপমান চৌধুরী ভুলবে না। আপনি হিসাবের খাতা খুলতে থাকুন, আমরা আছি, সমস্যা নেই। আরহামের কণ্ঠেও স্বরের জবাবে নাসির চৌধুরী নির্মেষ তাকিয়ে থাকেন। সঙ্গে থাকা জাফর ভারী কণ্ঠে বলেন, স্যার চলুন, দেখা হবে পরে। দরজা খুলে হনহনিয়ে বেরিয়ে যায় নাসির চৌধুরী। স্ফুটলিঙ্গের ন্যায় জ্বলতে থাকা মুখরেখায় সে নীরবে কঠিন বার্তা দিয়ে যান। এদিকে এমপি সাহেবের আজকে এত ঠান্ডা মেজাজ দেখে আরহাম দ্বিরুক্তি না করে সরাসরি জিজ্ঞেস করেন, স্যার আপনি আজকে কিছু করলেন না? সুস্থ শরীরে নাসির চৌধুরী বেরিয়ে গেল। কালকের কাটা হাত এখনো ঠিক হয়নি আমার।
আজকে ফর্মে ফিরলে আবার কাটতো। স্যার মেডিসিন আনবো? নো নিড, এসির পাওয়ার বাড়িয়ে দাও। সান্নিধ্য নিজের চেয়ার টেনে শরীর এলিয়ে বসে, চোখ বন্ধ করে নিজেকে ক্রমাগত শান্ত করার প্রয়াস চালিয়ে যায়। ধারালো মুখরেখায় ভেতরটা তার দগ্ধ হচ্ছে। একটা থাপ্পড়ে তার আয়েশ মেটেনি। সময় করে সে আবারও নীরব অভিযান চালিয়ে আয়েশ মিটিয়ে নেবে। ভাই, ভাবি আসছেন। সান্নিধ্য এক নিমিষে চোখ খুলে ফেলে। জ্বলন্ত চোখ দুটো তার ধপ করে নিভে যায়। শেহরিন আসছে। অবিশ্বাস ও দৃষ্টিতে তাকাতেই আসিফ ফের ব্যস্ত স্বরে বলে, জীবনের সাথে এসেছে, কোথায়? নিচে, আপনার কাছে আসছেন। আচ্ছা তোমরা যাও। আরহাম স্যারের সামনে হতে স্বাক্ষরিত ফাইলগুলো দ্রুত তুলে চলে যায়। এমপি সাহেব 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোপুরি ঘুরে গিয়েছেন। একটু আগে এমপি সাহেব তার বর্তমানের এমপি সাহেবের মাঝে বিস্তর ফারাক। শেহরিন ম্যাডাম কি জাদু বিদ্যায় পারদর্শী, নাকি স্যার নিজেই অদৃশ্য মায়াজালে পেঁচিয়ে গিয়েছেন? সুদুত্তর খুঁজে পায় না আরহাম। আরহাম আসিফ দুজনে চলে যেতেই সান্নিধ্য টেবিলে রাখা কাচের গ্লাসে পানি একদমে নিঃশেষ করে ফেলে। নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ রেখে হাতে কেটে যাওয়া অংশটা ঢাকার জন্য মেডিকেল স্কেচ টেপ লাগিয়ে নেয় ড্রয়ার হতে। আসবো? সান্নিধ্য দৃষ্টি তোলে না সম্মুখে দরজার পানে। হাতের স্কচ টেপটা ঠিকঠাক লাগিয়ে নিতে নিতে স্নিগ্ধ কাঠিমায় কণ্ঠস্বর মাত করে বিড়বিড় করে বলে, আপনার জন্য পারমিশন শব্দটা উৎখাত করা হলো। সব সময়ের জন্য, সর্ব জায়গায় উন্মুক্ত। শুনতে পাচ্ছেন? ভেতরে প্রবেশের অনুমতি কি পেতে পারি? আসো। শেহরিন তীক্ষ্ণ দৃষ্টিতে সান্নিধ্যের পানে তাকিয়ে ভেতরে প্রবেশ করে। চোখে মুখে তার দীর্ঘ জার্নির ক্লান্তির রেশ ছেয়ে আছে। কাজ ছেড়ে যাওয়া খোলা চুলগুলো হতে কিছু চুল মুখ জুড়ে ঘটিয়েছে বিচরণ। আপনার সঙ্গে কিছু কথা আছে আমার। বসো। শেহরিন চেয়ার টেনে সান্নিধ্যের সম্মুখে বসে। স্নিগ্ধ মুখরেখায় তার শক্ত চাহনি বজায় রেখে থমথম গলায় বলে, সমস্যা কি আপনার? কোনো সমস্যা নেই। বাড়াবাড়ি করে ফেলেছেন না? সারা দুনিয়া জুড়ে আমাকে খোঁজ করার মানে কি? সান্নিধ্য চোখ তুলে তাকায়। রাগিনীর ক্লান্ত মুখ তার নজরদারিতে পড়তেই বুকের বাঁ পাশটায় হঠাৎ মেঘহীন কালবৈশাখীর ঝড় ওঠে। রক্ত চলাচল বেয়ে যায় শরীরে। খানিক সেকেন্ড পলকহীনভাবে তাকিয়ে থেকে দীর্ঘদিনের চোখের তৃষ্ণা মেটায় সে। আপনাকে আমি কিছু জিজ্ঞেস করেছি। খোঁজ না করার কারণটা বলো। আপনার সঙ্গে আমার খোঁজ করা বা রাখার কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে উত্তর না দিয়েই বিদেশ পাড়ি দিয়েছিলে কেন? শেহরিন দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করে কঠিন স্বরে বলে, আপনার প্রশ্নের উত্তর আমার আগেই না। এটা আমি সেদিনেই বলে দিয়েছি। আপনার তার ছেঁড়া মাথায় যদি সেটা না ঢোকে, তার দায়ভার কি আমার? অবশ্যই দায়ভার তোমার। কিভাবে? তুমি না করছো কেন? কারণ আপনাকে আমার পছন্দ নয়। সান্নিধ্য বুকের সাথে হাত ভাঁজ করে শেহরিনের দিকে তাকিয়ে মৃদু হাসে। শীতল চোখে তাকিয়ে বলে, তোমার আমাকে পছন্দ করতে হবে না, আমি তোমাকে পছন্দ করি, এটা দিয়েই হবে। একজনের পছন্দ নিয়েই আপাতত বিয়েটা করি, তারপরে বাকি সব কিছু। চুপ! আপনাকে আমি মেরে ফেলবো। 13 দিন আগেই মেরে ফেলেছো। ভুল হয়েছে। আসার সময় একটা স্টিক সঙ্গে আনা উচিত ছিল। আপনার মাথায় বাড়ি দিয়ে ভূত নামাতাম আর এই অফিস ভেঙে চুরমার করে দিতাম। মাথা হতে ভূত নামবে না এটা শিওর, বাট এই অফিসের সব কিছু সরকারের, ক্ষতিপূরণ নিজের পকেট থেকে দিতে হবে, এইটুকুই জাস্ট। বাট আই উইল ম্যানেজ ইট। শেহরিন রাগে দগ্ধ হয়ে ওঠে। মুখ জুড়ে তার লাল আভা ছড়িয়ে পড়েছে। সে পারছে না এমপি সাহেবকে হাতে মারতে। বড় বড় চোখে তাকিয়ে বলে, বেশি বাড়াবাড়ি মোটেও ভালো না। আপনি অতিরিক্ত করে ফেলছেন। জানেন, মামার বাসায় আমার একটা ব্যাড ইমেজ ক্রিয়েট হয়েছে আপনার জন্য। সবাই সন্দেহ করছে আপনার আমার সম্পর্ক নিয়ে। শান্ত হও। ওনাদের সন্দেহটাকে সত্যি করলেই তো বিষয়টা সলিউশন হয়ে যায়। আপনি নিজের প্রতি এত আত্মবিশ্বাস কিভাবে আনেন বলবেন প্লিজ? মানে আপনার যাকে পছন্দ হবে তাকেই আপনার চাই। যাকে পছন্দ করেছেন সে চাইছে কিনা না চাইছে সেটা দেখার সময় নেই, তাই না? আত্মবিশ্বাস আমার বরাবরই একটু বেশি থাকে নিজের প্রতি। তার উপরে তুমি আজকে আমার কার্যালয়ে নিজে হতে এসে আরো বাড়িয়ে দিয়েছো।
আমি বাধ্য হয়ে এসেছি আপনাকে সতর্ক করতে, শখ করে মোটেও নয়। কি সতর্ক? দেখুন, আপনাকে আমি ভালোই ভালোই বলছি, এসব পাগলামি বন্ধ করুন। আমি রাজনীতি মোটেই পছন্দ করি না। পুরো চট্টগ্রাম জুড়ে অনেক মেয়ে আছে, তাদের ভেতর হতে কাউকে পছন্দ করে বিয়ে করে ফেলুন। চট্টগ্রামে না হলে বসুন্ধরা ডি ব্লক রোড নাম্বার 310-এর হোয়াইট রঙের বাসায় যে মেয়ে থাকে তার খোঁজ করুন, তাই তো? শেহরিন ক্ষুরধার দৃষ্টিতে তাকায় সান্নিধ্যের দিকে। কপালের শিরাগুলো তার জেগে উঠেছে স্পষ্টভাবে। গ্লাসে যদি এই মুহূর্তে পানি থাকতো, বিশ্বাস করুন সত্যি আপনার মুখে আমি নিক্ষেপ করতাম। সান্নিধ্য হাতের ভাঁজ ছেড়ে পাঞ্জাবির হাতা গুটিয়ে ঘড়িতে এক পলক সময় দেখে নেয়, শান্ত কণ্ঠে বলে, সেজন্য পানি আমি আগেই খেয়ে ফেলেছি। কি করলে আপনি আমার পিছু ছাড়বেন? বিয়ে করলে, ট্রাস্ট মি শেহরিন, যদি বিয়ে করতে রাজি হও তাহলে তোমার পিছু একদম ছেড়ে দিব, আর কখনো তোমার পিছু নিব না আমি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, যেখানেই যাও না কেন মোটেও চিরুনি অভিযান চালাবো না। শেহরিন হাত মুঠো করে চেপে ধরে নিজেকে দমায়। আর কত রাগ তুলবে সে? এই লোককে আর কিভাবে বুঝালে বুঝবে সে? পৃথিবীতে শেহরিন কি একটাই আছে? পৃথিবীতে হাজারটা শেহরিন রয়েছে, বাট আমি যাকে ভালোবাসি সেই শেহরিন শুধু একটাই আছে, তাও এই মুহূর্তে আমার সামনে বসে। এর মধ্যে ভালোবাসাও হয়ে গেল। সান্নিধ্য আলতো হেসে টান টান হয়ে বসে, অতঃপর খানিকটা শেহরিনের দিকে ঝুঁকে নরম গলায় বলে, তোমার 6টা দিনের অনুপস্থিতি সহ্য করা আমার জন্য ভীষণ দুর্বিষহ ছিল। কতটা দুর্বিষহ সেটা আর না বলি। সম্পর্কের শুরুতেই এমন দূরত্ব সৃষ্টি করে ফেলেছিলে, যার ইফেক্টে তোমার প্রতি আমার কঠিন ভালোবাসা হয়ে গিয়েছে। বিয়ে ছাড়া এটা থেকে বের হওয়ার কোনো উপায় নেই। আপনি হাজার চেষ্টা করলেও আমি আপনার প্রেমে সাড়া দিচ্ছি না, দুঃখিত। তোমার কিছুই করতে হবে না, শুধু আমার ভালোবাসাটাকে সহ্য করো। শেহরিন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সান্নিধ্যের দিকে। বাবা ঠিকই বলেছে, সত্যি তার অনেক ধৈর্য, না হলে এতক্ষণ ধরে সে এই ব্যক্তির সামনে কিভাবে বসে আছে। আপনাকে বুঝিয়ে লাভ নেই, যা খুশি করুন আপনি, তবে শেহরিনও তার কথা হতে সরবে না। একটু বোঝার চেষ্টা করো। নাটক সিনেমার মতো নায়ক হয়ে তোমার পিছনে যে একটু ঘুরঘুর করে মানানোর ট্রাই করব, ওইটুকু সময়ও আমার হাতে নেই। আমার হাতে মাথায় ভীষণ কাজের চাপ। এই যে কাগজ ফাইলগুলো দেখছো, এগুলো সব আমাকে দেখতে হবে, কনফার্ম করতে হবে। 101টা বাজেট আর প্রস্তাবনা, সঙ্গে তো মিটিং মিছিল আছেই। তুমি প্লিজ মেয়েদের ধর্ম হতে একটু ব্যতিক্রম হও। এক কথায় রাজি হয়ে গিনেস বুকে রেকর্ড করো। আমি শিওর তোমার থেকে অনেক মেয়েরাই অনুপ্রেরণা পাবে। এতই যখন কাজের চাপ, তখন আপনাকে বিয়ে কেন করতে হবে? বিয়ে ম্যান্ডেটরি কাজ, আমার হক আছে তোমার প্রতি। শেহরিনের কান ঝাঁঝা হয়ে ওঠে, সে আর সহ্য করতে পারে না। তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে কাঁধে ব্যাগ ঝুলায়, মুখ চোয়াল শক্ত করে বলে, রাজনীতি যারা করে তারা যে ভিন্ন গ্রহের প্রাণী, আজ সেটার সুস্পষ্ট প্রমাণ পেলাম। সান্নিধ্য শাহজাদ খান, আপনি পাবনা সোজাসুজি যান, এটাই আপনার জন্য পারফেক্ট সলিউশন। আসি। শেহরিন বের হতেই আসিফ ব্যস্ত পায়ে উপরে ওঠে, সান্নিধ্যের কেবিনে ঢুকে নিরেট গলায় বলে, স্যার, ম্যাডামকে একা ছাড়া ঠিক হবে না। বৃষ্টি হচ্ছে, তার উপরে নাসির চৌধুরীর লোকজন আশেপাশে আছে। ম্যাডামকে ওরা দেখছে আসার সময়। সান্নিধ্য কাজ ফেলে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, ফোন ওয়ালেট পকেটে ঢুকে সরাসরি কক্ষ হতে বের হতে হতে বলে, এদিকটা ম্যানেজ করো, আর সাইট পরিদর্শনের সময়টা 6টার দিকে দিতে বলো। স্যার, প্রোটোকল। দরকার নেই। ঝুম বৃষ্টিতে আকাশ ভারী, দুপুরের বেলা পাল্টে মনে হচ্ছে সন্ধ্যা নেমেছে। মেঘের গর্জন হুঙ্কার ছেড়ে গলা তুলে, সনসনে বাতাসে চারিদিকটা ছেয়ে যায় মুহূর্তেই। শেহরিন কার্যালয় ছেড়ে কয়েক কদম এগোতেই ঝড় বৃষ্টির কবলে পড়ে। উপায়ন্তর না পেয়ে রাস্তার এক পাশে ছাউনিতে দাঁড়িয়ে গা বাঁচায় কোনো মতে। শরীর হতে বৃষ্টির পানি ঝাড়ার লগ্নে ঠিক তার সম্মুখে এসে দাঁড়ায় সাদা রঙের একখানা গাড়ি। ফ্রন্ট লাইটে থেমে থেমে জ্বলা আলো তার চোখে গিয়ে লাগে। ভালোভাবে চোখ তুলে তাকাতেই সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলে যায়। ওঠো। হৃদয় বাঁকা হয়ে আসে শেহরিনের, ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে উচ্চারণ করে, এমপির ঘরের এমপি, আমি আমার বাসা চিনি,
আমার কিসের দায় পড়েছে গাড়িতে ওঠা? উঠতে বলেছি। আপনার কি বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে? এত কথা হয়ে যাওয়ার পরেও পিছু ছাড়ছেন না। গাড়িতে উঠে যা খুশি বলো, আমি শুনছি। প্লিজ আমাকে আমার মতো ছাড়ুন, আমার কোনো প্রয়োজন নেই হেল্প নেয়ার। এদিকের এরিয়াটা ভালো না, একা একা যেতে পারবে না। আমি পারবো যেতে, আপনাকে এত ভাবতে হবে না। শেহরিন, জেদ করো না, আমাকে আবার ফিরতে হবে। রাজনীতি নিয়ে তোমার খারাপ ধারণা থাকতে পারে, বাট মানুষ নিয়ে নয়। আশা করি এই মুহূর্তে তোমার সেফটিটা আমার কাছে গুরুত্বপূর্ণ। শেহরিন দৃষ্টি শিথিল করে সান্নিধ্যের সিরিয়াস ভঙ্গিমায় বলা কথায় আশেপাশে তাকিয়ে দেখে সত্যি জনবহুল শূন্য। এই সময় একা একা বাসায় ফেরা একটু কঠিন তার জন্য। তার উপর ভেজা শরীরে রাস্তায় চলাচল বিষয়টা একটু দৃষ্টিকটুর হয়ে যায়। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে সে চুপচাপ উঠে বসে গাড়িতে। এমপি মানুষ, আপনার উচিত জনগণের সেবা করা। আমি বিপদে পড়েছি তাই আপনার থেকে সাহায্য নিয়েছি, অন্য কিছু না ভাবলে খুশি হব। সান্নিধ্য কোনো প্রত্যুত্তর করে না। স্টার্টিং ঘোরাতে ঘোরাতে সামনের দিকে দৃষ্টি রেখে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটিয়ে তোলে। বৃষ্টির ধারায় মন তার এখন শান্ত। মরুভূমির উত্তাপ অবশেষে ক্ষান্ত হয়ে পশলা বৃষ্টির দেখা দিয়েছে। পাশে রেখেছে তার বুকে ঢেউ তোলা খরস্রোতা নদীতে, যে নদী অশান্ত উত্তাল, সহজে বাঁক নেয় না তার পানে। পিচ ঢালা বৃষ্টি ভেজা রাস্তায় সাই সাই করে গাড়ি ছুটে যায়। ওয়াইপারের ক্রমাগত উত্থান পাথানের বৃষ্টির ভারী কণাগুলো কাচের গা লেপটে নিচে নেমে আসে। শেহরিন নীরব চাহনিতে সেদিকে তাকিয়ে দেখতে থাকে এক মনে। অন্যদিকে একটু পর পর মিররের পানে তাকিয়ে লুকিয়ে ছাপিয়ে দেখে যায় তাকে সান্নিধ্য। এই মেয়েটাকে হাজার দেখলেও হয়তো তার দেখার পিপাসা মিটবে না। মন চায় সারাক্ষণ তাকিয়ে থেকে দেখতে, কিন্তু এমপি সাহেবের কপালে দুর্ভাগ্য। না আছে সময়, না আছে প্রেয়সীর অনুমতি, দুদিকেই জোড়াতালি। খানিক সময় পেরোতেই ঝুম বৃষ্টির বেগে একটু কমে আসে। খুলশি প্রবেশ করতে করতেই শেহরিনের চোখ যায় বাজারে সারি সারি ফুলের দোকানগুলোতে। হলুদ বাল্বের আলোতে লাল টুকটুকে গোলাপ, দোলন চাপা, রজনীগন্ধা অপরূপ সাজে সেজে উঠেছে। তাকালেই যেন চোখ জুড়িয়ে যায়। শেহরিন মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলল। এমপি সাহেবের দিকে এক পলক তাকিয়ে সে বাঁকা হাসে। বেটাকে জব্দ করার একটা দারুণ উপায় পেয়েছে। দম টেনে সে নিজেকে ধাতস্থ করে পরিষ্কার কণ্ঠে বলে, শুনুন, জনগণের এমপি সাহেব একটু গাড়ি দাঁড় করান। কেন? আমার একটা জিনিস কিনতে হবে। সান্নিধ্য গাড়ি স্লো করতে করতে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, কি? আমার কিছু ফুল কিনতে হবে, দয়া করে একটু উপকার করুন। টাকা দিচ্ছি, কিছু ফুল কিনে এনে দিন। পিচ রঙের গোলাপ ফুল, ন্যাচারাল হেয়ার অয়েল বানাবো। সান্নিধ্য গাড়ি থামিয়ে শেহরিনের দিকে তাকায়। শেহরিন মুখরেখা শক্ত রেখে বলে, পারবেন না? আচ্ছা আমি যাচ্ছি। কিনতেই হবে? হ্যাঁ। সান্নিধ্যের ঘাম ছুটে যায়। প্রথমত ফুলের দোকানের লোক সমাগম বেশ, দ্বিতীয়ত সে তাড়াহুড়াতে সঙ্গে মাস্কটাও আনেনি। এভাবে পাবলিক প্লেসে সবার মাঝে হতে গোলাপ ফুল কেনাটা যে তার পক্ষে ভীষণ কঠিন একটা কাজ, সেটা এই মেয়েকে বুঝাবে কি করে সে? হাজার হোক যে ট্যাগটা এখন তার সাথে লাগানো, সেটা উপেক্ষা করে সাধারণ একটা কাজ করলেই নিউজে সরাসরি হয়ে যাবে। শেহরিন সান্নিধ্যের অবস্থা দেখে মুখ টিপে হাসে, মনে মনে বলে, বোঝ বেটা, প্রেম করার শখ কত, আর প্রেম করতে চাইবি? আজকের পর থেকে মাথা থেকে শেহরিন ভূত এমনি এমনি নেমে যাবে। পুলিশ প্রটোকল নিয়ে চলা এমপি সাহেব নাকি যাবে বাজারের মাঝে ফুল কিনতে। মনে মনে কথাগুলো বলে মুখ টিপে হাসে আর মুখে বলল, আচ্ছা বুঝতে পেরেছি, আপনি পারবেন না, আমিই যাচ্ছি। ওয়েট। থাক, এত কষ্ট করতে হবে না। হাজার হোক মান সম্মানের ব্যাপার। আপনি কি আর আমাদের মতো সাধারণ মানুষ নাকি? আপনি হচ্ছেন চট্টগ্রামের ডন। সান্নিধ্য শেহরিনের চোখে মুখে উচ্ছ্বাসতা দেখে তার চালাকি আলগোছে ধরে ফেলে। ঠোঁট চেপে কয়েক সেকেন্ড ভাবনা শেষে সিট বেল্ট খুলে চুপচাপ নেমে যায় গাড়ি হতে। অতঃপর বৃষ্টি মাথায় করে সে সরাসরি চলে যায় ফুলের দোকানগুলোতে। শেহরিনের চোখের সঙ্গে সঙ্গে মুখেও এক লহমায় হাঁ হয়ে যায়।
এমপি সাহেব ফুল কিনতে যাওয়ার বিষয়টা তার কাছে অবিশ্বাস্য লাগে। তার পুরোপুরি ধারণা ছিল উনি যাবে না, যাওয়ার কথাও নয়। কিন্তু সান্নিধ্য যথাসম্ভব দ্রুত পায়ে এসে দাঁড়ায় ফুলের দোকানে। আশেপাশের মানুষ তার দিকে উজবুকের ন্যায় তাকিয়ে থাকলেও সেদিকে বিশেষ একটা নজর দেয় না সে। পকেট হতে ওয়ালেট বের করতে করতে হ্যাংলা পাতলা ছেলেটাকে বলে, সবগুলো গোলাপ কত? এমপি স্যার, ভাই ডাকাডাকি পরে করিস, গোলাপগুলো তাড়াতাড়ি দে। স্যার আর দোয়ানত আইসন বিত্তা ফুইন সব ফিরা। সান্নিধ্য 1000 টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে বলে, বিত্তা ফুইন সব ফিরা হলে ব্যবসা করা লাগবে না। স্যার 800 টিহা দাম। রাখ বেটা। এক ঝাঁক গোলাপ হাতে নিয়ে সান্নিধ্য দোকান হতে বের হয়ে যায় দ্রুত পায়ে। কিন্তু চোখের দৃষ্টি তার ঠিকই পড়ে কিছু ক্যামেরাবন্দি লোকের দিকে, যারা তার ছবি এমনকি ভিডিও মুঠোফোনে ইতিমধ্যে তুলে ফেলেছে। সান্নিধ্য শতভাগ নিশ্চিত কালকের গরম সংবাদ হিসেবে খবরের কাগজে প্রকাশিত হবে। বৃষ্টির দিনে চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্যের দেখা পাওয়া গেল গোলাপের দোকানে। কেউ হয়তো রসিয়ে রসিয়ে প্রকাশ করবে কে সেই নারী যার কারণে বৃষ্টিতে ভিজে ফুল কিনলেন এমপি সাহেব।